দেশে এবং দেশের বাইরে যে যেখানে বসে আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন, দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত সমসাময়িক বিষয় নিয়ে আলোচনার অনুষ্ঠান সাদার্ন ইউনিভার্সিটি অন্য দৃষ্টিতে। আপনারা যারা অন্য দৃষ্টি নিয়মিত দেখেন তারা নিশ্চয়ই জানেন যে এখানে আমরা দৈনন্দিন বিষয়, এই সময়কার নানা আলোচিত বিষয়, সমাজ, অর্থনীতি, রাজনীতি সবকিছু নিয়ে কথা বলে থাকি। আজকেও আমরা এইসব বিষয় নিয়ে কথা বলবো এবং অন্যান্য প্রসঙ্গ থাকবে। আমার সঙ্গে দুজন অত্যন্ত সম্মানিত অতিথি আছেন। আমার পাশেই জনাব আতিয়ার রহমান দীপু, তিনি প্রেসিডিয়াম সদস্য বাংলাদেশ আওয়ামী যুবলীগের। আছেন জনাব সাইদুর রহমান টেপা, তিনি প্রেসিডিয়াম সদস্য জাতীয় পার্টির এবং তিনি একই সঙ্গে সভাপতি জাতীয় কৃষক পার্টির। আপনাদের দুজনকেই স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। জনাব দীপু, আমি একটু আপনাকে দিয়েই শুরু করতে চাই, কারণ এই সময়ে আমরা প্রতিদিনই বলতে গেলে একই বিষয় নিয়ে প্রথমে শুরু করি, বিশেষ করে যে টানা অবরোধ হরতালের এখন তো প্রায় 70 দিনের কাছাকাছি। মাঝখানে বেগম খালেদা জিয়া একটি সংবাদ সম্মেলন বলি আমরা যদিও, কিন্তু যদিও তিনি প্রশ্ন উত্তরে জবাব দেন না, এটিকে প্রেস ব্রিফিং বলছেন, কেউ বলেন বিবৃতি পাঠ। যাই হোক, অনেকেই ভেবেছিলেন যে হয়তো এই যে টানা অবরোধ হরতাল এটার একটা বিশ্লেষণ করে তিনি নতুন কিছুর দিকে যাবেন, কিন্তু সেই জায়গায় আমরা দেখলাম নতুনত্ব কিছু নেই। এর মধ্যে আবারও 72 ঘন্টা হরতাল ঘোষণা আসলো, কিন্তু হরতাল কার্যত আমরা দেখি রাস্তাঘাটে প্রচুর ট্রাফিক জ্যাম, এই দুই একটি জায়গায় কিছু পেট্রোল বোমা, বোমাবাজি, এগুলো ছাড়া সে অর্থে হরতাল পালিত হচ্ছে না। আপনার কি মনে হয় যে এখন এই যে কর্মসূচি, টানা কর্মসূচি, এটার একটা মূল্যায়ন চাই আপনার কাছে? আসলে কি বলবো, আজকে 69 দিন চলছে, সেই 1969-এর কথা আমার মনে পড়তেছে আজকের এই দিনে, 69 দিনের হরতাল অবরোধের দিনে। আমি একটা জিনিস দেশবাসী সহ আপনাদেরকে এই টেবিলে বসে একটা জিনিস জানাতে চাই, সেটা হলো বেগম খালেদা জিয়ার মানুষ, এদেশের 16 কোটি মানুষ যে প্রত্যাশা ছিল তার মিডিয়ার সামনে উপস্থাপনা, যে সে তার মনে হয় ঘুম ভেঙেছে এখন, যে তার কথায় মানুষ এখন আর চলছে না, সে এদেশের মানুষের সাথে রাজনীতির সম্পৃক্ততা নাই, এরকম কোনো কিছু একটা সে দেখাই গেছেন। যদি তাই না হতো, বেগম খালেদা জিয়ার যে উচিত ছিল যে কাজটা করা, সে কাজটা উনি করেন নাই। উনি এখন মিডিয়ায়, উনি তো ওনার বাসায় যে টেলিভিশন নাই, উনি যে একটা রুমের ভিতরে বা একটা বাড়ির ভিতরে দীর্ঘ 69 দিন যে অবস্থান করতেছে, আপনি মানুষ হিসেবে বা আমি একজন মানুষ হিসেবে, মানে সামাজিক মানুষ যদি হয়, সে 69 দিন একটা বাড়ির ভিতরে কি করে থাকে? তার বাসায় কি কোনো মিডিয়া নাই? সে মিডিয়ায় দেখতেছে না যে ট্রাফিক, আজকাল 24টা টেলিভিশন চ্যানেল চলে, তার বাসায় কি 2-4টা টেলিভিশন নাই? সে দেখতেছে না যে তার হরতাল মানুষ মানতেছে না, তার অবরোধ মানুষ মানতেছে না, সে 100-র উপরে, 110 জনের উপরে শিশু সহ সাধারণ মানুষকে হত্যা করেছে তার এই হরতাল অবরোধের কারণে। সে এখন মানুষকে নিজের দোষ আর একজনের ঘাড়ে দেওয়ার চেষ্টা করছে। আমরা অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, দলীয় ভাবেই কথা বলছি আজকে, নিঃসন্দেহে আমার দলের স্বার্থ নিয়েই কথা বলতে হবে। আমি যদি নির্দলীয় ভাবে কথা বলি, একজন সাধারণ মানুষ, আপনারা নির্দলীয় মানুষ, সাংবাদিক, পেশাজীবী, পেশায় সাংবাদিকতা করেন, আপনারা নিজেরা প্রতিদিন যেভাবে সাধারণ মানুষের কথা এই 16 কোটি মানুষকে শোনাচ্ছেন, সহ সারা বিশ্বের বাংলা ভাষাভাষীর লোক যারা আছে, যারা দেখতেছেন, তারা কি মনে করতেছে, এটা ওনাকে কত প্রকারের ধিক্কার দিচ্ছে? উনি কি একবারও এটাকে স্মরণ করার চেষ্টা করেছেন? আমার তো মনে হয় না। ওনার ছেলে মারা গেছেন, উনি ঘর থেকে বের হয়ে তার কবরটা জিয়ারত করতে যান নাই। 40 বলে মুসলমান ধর্মে 40 দিন পালন করা উচিত, উনি তা করেন নাই। আমি কোন ভাষায় বলবো দেশের শীর্ষস্থানীয় ব্যক্তি রাষ্ট্রনায়ক শেখ হাসিনা তার দরজায় উপস্থিত হয়েছেন, উনি দরজা খোলেন নাই? উনি ঘুমের ওষুধ খেয়েছেন নাকি ঘুমের ইনজেকশন দিয়েছেন, অচেতন অবস্থায় আছেন? সন্তান হারা মায়ের যন্ত্রণা অনেকেরই আছে। যে ব্যক্তি গেছে তার পুরা পরিবার হত্যা করা হয়েছিল, সে তো এদেশে বলে এই দেশের মাটিতে এসছে, কান্নাকাটি করেছেন, প্রতিদিন প্রতি ঘন্টায় তার মা বাবাকে স্মরণ করেছেন। উনি কি করেছেন? কোন সন্তানের জন্য উনি ওই সন্তানটার জন্য কি করেছেন? সন্তানের জন্য মায়া নাই, তার মানে দেশবাসীর জন্য মায়া কি করে ওনার ভিতরে আসতে পারে বলে আমি মনে করি। আপনার কাছে আরো অনেক কথা
ওনার জন্য। ধন্যবাদ আপনার কাছে আসবো, আরো অনেক কথা শোনা হয়। সাইদুর রহমান, আপনারা কিভাবে দেখেন এই যে জাতীয় পার্টির পক্ষ থেকে একটু জানতে চাই যে আপনারা এই যে সংকট একটা, এই যে হরতাল হচ্ছে না, অবরোধ হচ্ছে না, তাও এই যে কর্মসূচি দিয়েই যাচ্ছে 72 ঘন্টা 48 ঘন্টা, আপনার কাছে কি মনে হয়? এটা আসলে কোনো রাজনৈতিক প্র্যাকটিস না, এটা এই দেশকে ধ্বংস করার জন্য, এই জাতিকে ধ্বংস করার জন্য যে সব ফর্মুলা প্রয়োজন সেসব ফর্মুলাই করছে। এটা আমাদের কাছে মনে হয়, এবং আমার নেতা পল্লী বন্ধু হোসেন মোহাম্মদ এরশাদ এই সন্ত্রাস, অবরোধ, হরতাল, পোড়ানো এর বিপক্ষে। এইটার জন্য আমি মনে করি এবং আমার দলও মনে করে যে এটা একটা আশু সমাধান হওয়া উচিত। সেই সমাধানটা কিভাবে? সেই সমাধানটা হলো কোন সংলাপ দিয়ে সমাধান হবে না। যদি সংলাপ করতেই হয় তাহলে এই দেশের যত রাজনৈতিক দল আছে, সুধী সমাজ আছে, সবাইকে নিয়ে সংলাপ করে এর সমাধান করতে হবে। আর বিকল্প যেটা আমি মনে করি, কঠোর আইন প্রয়োগ করে বর্তমান সরকারকে, মাননীয় প্রধানমন্ত্রীকে আমি বলবো যে এমন একটা আইন করা হোক যে আইনটা দিয়ে এই সব দমন হবে। যেমন আপনার মনে আছে বোধহয় আমাদের আমলে, জাতীয় পার্টির এরশাদ সাহেবের সরকারের আমলে শুধু অ্যাসিড নিক্ষেপ হতো, মেয়েদের উপরে, এর উপরে অ্যাসিড নিক্ষেপ হলো। এরশাদ সাহেব আইন করে দিল অ্যাসিড নিক্ষেপ হওয়ার সাথে সাথে তাদের ফাঁসি দেওয়া হবে, এবং সেই ফাঁসি দেওয়ার প্রথম ফাঁসিটা হলো আমার বাড়ির পাশের মজ্জম নাম করে এক লোক, তিনি অ্যাসিড নিক্ষেপকারী ছিলেন। এই কঠোর আইনের কারণে অবশ্য অনেকখানি বন্ধ হয়ে গিয়েছিল। আপনি কি মনে করেন কঠোর আইন করা দরকার? এখন কঠোর আইন করার দরকার না, শুধু তার প্রয়োগও করা দরকার। কঠোর আইন যদি হয় তাহলেই সম্ভব এই বাস পোড়ানো বন্ধ, সাধারণ মানুষ পোড়ানো। কারণ এই আগুন, ধরেন আমরা যারা রাজনীতি করি, এই যে আমি গাড়িতে আসলাম, আমার আজকে মিটিং ছিল বনানীতে, আমার 2.5 ঘন্টা সময় লাগছে, জ্যামজট। কিসের হরতাল আর কিসের অবরোধ? আমি সেদিনকে কুমিল্লা গেছি, ফাঁকা রাস্তা, সুন্দরভাবে চলে গেলাম, ওখানে রাউতগঞ্জের ওখানে জ্যাম, সব জায়গায় জ্যাম। এই হরতাল অবরোধ করে তো লাভ হচ্ছে কার? তাহলে ওনারা কি বোঝেন না? ওনারা 3বার দেশের প্রধানমন্ত্রী ছিলেন, এত মানে প্রাজ্ঞ পলিটিশিয়ান, ওনারা তাহলে কিসের আশায়, কিসের আশায় বিশ্লেষণে করছেন? এটা হচ্ছে, আমি যেটা মনে করি, কিসের আশায়? ক্ষমতায় যাওয়ার আশায়। দেশের বিশৃঙ্খলা সৃষ্টি হলে ক্ষমতায় যাওয়া যাবে, কিন্তু সেই বিশৃঙ্খলা সৃষ্টি হওয়ার কোন পরিবেশ বাংলাদেশে এখনো নাই, আগামীতেও হবে না। আমি কি টেপা ভাইয়ের সাথে একটু কথা বলতে চাই? ভাইয়ের কাছে আমি একটু, বড় ভাই, শ্রদ্ধেয় বড় ভাই, তার কাছে একটা প্রশ্ন করতে চাই। ভাই বলছেন সংলাপ হওয়ার দরকার, সুধী সমাজ, সুশীল সমাজ, দেশের সমস্ত রাজনৈতিক দল নিয়ে সংলাপ হওয়া উচিত। আমি একমত, সংলাপ হওয়া উচিত। সংলাপ হতে হইলে যে সংলাপ করবে সে কিন্তু একটা গাড়িতে আসবে। 72 ঘন্টা টানা হরতাল থাকলে বা অবরোধ থাকলে সেই সুধী ভদ্রলোক যে দলেরই হোক, সুধীরা তো সবাই গাড়িতে চলছে, এখনো চলছে। বিএনপি নেতাদের কল কারখানা খোলা, তারা গাড়ি ঘোড়া চড়ছেন, এইসব রিপোর্ট মিডিয়াতে প্রায় হচ্ছে। ওরাই তো তারা কফি খাচ্ছে, গরম কফি খাচ্ছে কিছু কিছু লোক, আমি নাম বলতে অনিচ্ছুক। এই বিএনপির স্বার্থান্বেষী মহল, যারা বিভিন্ন সময় মন্ত্রী ছিল, আমি জানা মতে কোন এক নেতা তার রাজনৈতিক, ছাত্র রাজনৈতিক জীবনের পরে থেকে সে মন্ত্রী ছিল, কোন কোন সময় এই দেশের উপপ্রধানমন্ত্রী ছিল, তারাও কিন্তু কফি খাচ্ছে। খালেদা জিয়ার এতটুকু কি জ্ঞান হয় না? তার জ্ঞান, তার ঘুম কবে ভাঙবে? পিছিয়ে গেছেন, জনগণ থেকে এসে বিচ্ছিন্ন হয়ে গেছেন, তার বোঝা উচিত। সংলাপ হওয়া উচিত আপনি মনে করেন? আমি মনে করি সংলাপ এই কারণে হওয়া উচিত, যেমন আমার দলের নেতা পল্লী বন্ধু হোসেন মোহাম্মদ এরশাদ, উনি প্রত্যেক দলকে, বিএনপিকে, আওয়ামী লীগকে, সবাই, তিনি তো একটা আহ্বান জানিয়েছিলেন, চিঠি দিয়েছিলেন, কিন্তু কেউ রেসপন্স করে নাই। কিন্তু এই রেসপন্স করে নাই কেন? করে নাই হলো, ধরেন আজকে যদি বিএনপি রেসপন্স করত, তাহলে আওয়ামী লীগের রেসপন্স করত। বিএনপি যেহেতু রেসপন্স করে নাই, আওয়ামী লীগ করে নাই, অন্য অন্য দল করে নাই, তা আমি যেটা মনে করি এই সংলাপ শুধু নির্বাচনের জন্য সংলাপ। আপনার দলের নেতা তিনি বলছেন যে 2 নারী হওয়ার কারণেই সমস্যা হয়ে গেছে, এবং আপনার নারী দিবসের দিন আপনারা এই নারী নেতৃত্ব থেকে মুক্তি পাওয়ার জন্য দোয়া করেছেন। এটা কেমন হলো? আমরা নারী নেতৃত্বের জন্য দোয়া করেছি, ঠিক আছে। দোয়া কবে হয়েছে আমি জানি না ঠিক। যদি দোয়া হয়ে থাকে
তাহলে আমার নেতা, আমি যেটা মনে করি, আমি ব্যক্তিগতভাবে যেটা রাজনৈতিক একজন জাতীয় পার্টির একজন কর্মী হিসেবে মনে করি, আমার নেতা যেটা বলবেন সেটাই ঠিক। সেটাই ঠিক। সেটা যদি এখন উনিও চাচ্ছেন, উনি বলছেন যে দেশে এখন এই যে অবস্থা। দাদা আপনি সামলদা দেখেন, আপনি দীর্ঘ সময় এই সাংবাদিকতার সাথে জড়িত। আমাদের আমলে, জাতীয় পার্টির আমলে একজন লোক কি মারা গেছে? আপনার কি মনে মারা আছে? গেছে জাতীয় পার্টির? আমি কথা আমি বলতে চাই, এইভাবে মারা যায় জাতীয় না। পার্টির আমলে মারা গেছে। আমি বলি, জাতীয় পার্টি করেছে কি, ছাত্রদের উপরে ট্রাক উঠাই দিছে। এটা আলাদা এই একটা ট্রাক উঠাই দিছিল প্রটোকলের সামনে। আমি ভুক্তভোগী আমি সেখানে ছিলাম। সেই একটা ট্রাক উঠে যায় না, একটা পুলিশের ট্রাক উঠেছিল। দেন রাত্রের মধ্যে তখন তদানীন্তন প্রেসিডেন্ট পল্লী বন্ধু হোসেন মোহাম্মদ এরশাদ তারা সাসপেন্ড করছিল। ধন্যবাদ। এই জন্য এবং সেই পুলিশের ঘানি ইসের জন্য, এবং পল্লী বন্ধু হোসেন মোহাম্মদ এরশাদের শাসন আমলে এই যে আগুন পোড়াও, ধরাও, হরতাল, আমরা হরতাল রাজনীতি বিশ্বাস করি না। জাতীয় পার্টি কোনো হরতাল রাজনীতি অবরোধে বিশ্বাস করে না। দেখেন, আমাদের অনেকে বলে, এই টকশোতে আপনাদের এখানে অনেকে বলে আমরা গৃহপালিত বিরোধী দল। গৃহপালিত বলে কারণ আপনারা সরকারও আছেন, গৃহপালিত বিরোধী দলের শব্দ পৃথিবীর কোথাও কোনো জায়গায় আছে কিনা আমার জানা নাই। আমরা অভ্যস্ত কি? অভ্যস্ত হলো, কিন্তু আপনাদের সময় 88 ইলেকশনে এরকম একটা গৃহপালিত বিরোধী দল ছিল বলে অভিযোগ আছে। সে অভিযোগ আছে, কিন্তু যে অভিযোগটা আমাদের উপর আছে সেই অভিযোগ তখন নির্বাচন আসে নাই, তাই যে সংখ্যাগরিষ্ঠতা পাইছে বা সেজন্য তারা বিরোধী দল আছে। এখন আমরা অভ্যস্ত কি? আমরা সংসদে যাব না। যেমন আওয়ামী লীগের গত 5 বছরের শাসন আমলে বিএনপি মাত্র 17 দিন গেছে, আমার যদি ভুল না হয়। বিএনপি নেত্রী গেছে মাত্র 7 দিন। বিএনপির নেত্রী মাত্র 7 দিন গেছে। 5 বছরে যেখানে 7 দিন যায়, সেইখানে আপনার সংসদটা দরকার কি? নির্বাচন দরকার তো নাই। আমরা এখন বিরোধী দলে আছি। আমাদের বিরোধী দলের নেত্রী বেগম রওশন এরশাদ, আপনারা দেখেছেন, উনি যখনই কোনো প্রবলেম হয় উনি তখন কথা বলে, এবং আমাদের মন্ত্রীরা, এমপিরা কথা বলে। আমরা কথা বলি, আমাদের যখন মনে করি আমরা ওয়াকআউট করবো, একটা কার্যকর বিরোধী দলের ভূমিকা। আমি বেতন নেব, পয়সা নেব, টাকা নেব, গাড়ি নেব, আবার আমি যাব না, আমরা এটা বিশ্বাসী না। জাতীয় পার্টি মনে করে, এবং পল্লী বন্ধু হোসেন মোহাম্মদ এরশাদ মনে করে যে আমরা যে পজিশনে আছি বিরোধী দল হিসেবে, এটা হলো পৃথিবীর সবচাইতে সর্বশ্রেষ্ঠ বিরোধী দল। আচ্ছা, আমি এটা বসে ভালো যুক্তি আপনি বললেন। আমি তারপর আতির রহমান দেব আপনার কাছে একটু জানতে চাই, এই যে আমরা যে পরিস্থিতির মধ্যে এখন আছি, আমাদেরকে প্রায় মানুষ জানতে চায় যে এটার কি এভাবে চলতে থাকবে, এটা কি, এটা পরিণতি কি? আমি বলতে চাই, আমার বড় ভাই, শ্রদ্ধেয় বড় ভাইকেও বলতে চাই, ভাই বলছে সংলাপ প্রয়োজন, আমি একমত, সংলাপ প্রয়োজন। ওই সেই কথায় ফিরে যেতে হয়, মুরগি আগে না ডিম আগে? আগে মুরগি নাকি আগে ডিম? আগে তাকে প্রথম এখন যে ইস্যুটা, প্রথম তাকে কোর্টে সারেন্ডার করা উচিত। কোর্ট সিদ্ধান্ত নেবে এদেশে বেগম খালেদা জিয়ার জামিন হবে কিনা, হবে না হবে না। এক। দ্বিতীয় হলো সংলাপ হবে, আমরা সংলাপে প্রস্তুত। বাট আমার নেত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনা, সে ছাড় দিতে জানে। সে রাজনৈতিক পরিবারে তার জন্ম ক্যান্টনমেন্টে নয়। 1947 সাল থেকে রাজনীতি সাথে জননেত্রী শেখ হাসিনার চোখে দেখা রাজনীতি, তার বাবার রাজনীতি।